আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন আসনে বসিয়েছি, কোন সমালোচনা করলে লোকে আপনাকে রবীন্দ্র বিদ্বেষী বলে। এখন আমি যে শেরে বাংলা সমালোচনা করি, আপনি বলেন যে আপনি তো ফজলুল হক বিদ্বেষী, কিছু বলা যাবে না। এই যে আবুল মনসুর আহমদ সাহেব একটা বই লিখলেন, কি যে অন্যায় করলেন দেখেন, শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু, আবুল কাসেমও নাই, শেখ মুজিবুর রহমানও নাই। আমরা মানুষের নাম দিয়ে, এটা বাংলার চিন্তার একটা বৈশিষ্ট্য। আমি একটা উপাধির মধ্যে তাকে সংক্ষিপ্ত করেন, শুধু মহাত্মা বললে ভারতে, যেমন আমাদের বক্তৃতার মধ্যে একজন বলে উনি বাগ্মী ছিলেন, বাংলায় বাগ্মী বলে না, বাগ্যী বলে। কারণ গয় মহলে সংস্কৃত বা হিন্দিতে বাগ্মী বলবে, বাংলায় গয় গ দুবার উচ্চারণ হবে। আপনি গদিও বলেন না, গদ্য বলেন কেন, দুবার উচ্চারিত হয়। পদ্মা বলেন, পদ্মা বলেন না। এই যে ভাষার মধ্যে আবার উত্তর ভারত প্রবেশ করছে, রাজনীতিতেও তাই হচ্ছে কিনা আমি সেটা দু একটু উদাহরণ দিই। আপনারা জানেন সন্দ্বীপে মুজাফফর আহমদ বলে এক লোক ছিলেন। আমাকে অনেক লোকে জিজ্ঞাসা করে উনি কি কুড়ে করে নির্বাচনে দাঁড়াচ্ছিলেন সে মুজাফফর আহমদ? আমার দেশের লোক মুজাফফর আহমদ সবকে জানেন না। কথাটা শুরু করছে শেরে বাংলা, সব কথা বলেছেন আমার বন্ধু ও মানে অ্যাডভোকেট আরিফ খান। সেটা কি শেরে বাংলার কীর্তির কোনো সীমা নাই, একটা কীর্তির কথা উনিও ভুলে গেছেন, সময়ের অভাবে নিশ্চয়ই। তো শেরে বাংলা একজন সাংবাদিকও ছিলেন, মানে সাংবাদিক পত্রিকার প্রকাশক ছিলেন মাহফুজ ভাইয়ের মতো। আপনি সাংবাদিক অবশ্যই, কিন্তু ওনার সাংবাদিকতা একটু ভিন্ন ছিল। নবযুগ নামে একটা পত্রিকা উনি বের করার উদ্যোগ নিয়েছিলেন। সেটা মুজাফফর আহমদ এবং কাজী নজরুল ইসলাম নামক একজন যুদ্ধ ফেরত সৈনিক ওটার দায়িত্ব নিয়েছিলেন। ওই পত্রিকা উপলক্ষেই নজরুল ভালো ভালো হেডলাইন লিখতেন। আড্ডা দেওয়ার সময় হঠাৎ করে উঠে গেল 7টা বাজে, বলে ওঠো কবি সৈনিক, নবযুগ দৈনিক। হেডলাইন লিখতেন। তখন তো ইরাক দখল করেছে ইংল্যান্ড, প্যালেস্টাইন ম্যান্ডেট পেয়েছে, ইরাকের রাজা বানিয়েছে ফয়সলকে, তাকে ধরে নিয়েছে সিরিয়া থেকে, তাকে লাঠি দিয়ে ফরাসিরা বের করে দিয়েছে। নজরুল তাকে নিয়ে লিখলেন পড়া, বলে কি আজ ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সকা ফয়সুল হে আমার, আজ ঝড়ের রাতে তোমার অভিশাপ। এই নজরুল ইসলাম নবযুগেই সাংবাদিকতা জীবন শুরু করেন এবং এটা ফজলুল হক ছিলেন প্রকাশক। তারপরে নজরুল ইসলাম তার থেকে বিদায় নিলেন, অনেক কারণ আছে। ফজলুল হক সাহেবের অন্যান্য গুণের মধ্যে কৃপণতাও একটা ছিল, বেতন কম দিতেন, সেই জন্য তিনি ছেড়ে দিলেন। আরো দোষ আছে, নজরুলের বিয়ে করার ইচ্ছা হয়েছে, এটা তো ফজলুল দমন করতে পারে না। তিনি আবার পত্রে গেলেন ধূমকেতু, সেইটা নিয়ে জেলে গেলেন। তারপরে আবার ফিরে এলেন 24-এর পরে আরেকটা পত্রিকা বের করলেন লাঙ্গল 1925 সনের দিকে। কিছুদিন পরে এটা আবার গণবাণী হলো। তাহলে কতগুলি পত্রিকা হলো, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, গণবাণী। এইসব করে নজরুল একসময় রাজনীতি ছেড়ে দিলেন, ছেলে মারা গেল, নানা কথা আপনারা জানেন। আবার শেষ জীবনে 1940-এর কাছাকাছি এসে আবার নবযুগে যোগ দিলেন। এই সবগুলোর পেছনে ফজলুল হক ছিলেন। 1936 সনের 31 অক্টোবর একটা অদ্ভুত ঘটনা ঘটে। আজাদ নামে একটি দৈনিক পত্রিকা বের হয় কলকাতায়। এটার সম্পাদক হন মৌলানা মোহাম্মদ আকরম খান। তিনি আবার মুসলিম লীগের ওই ক্যাম্পের লোক যে এটা ফজলুলকে বিরোধিতা করে। এই কাহিনীগুলো আমি এই জন্য বলছি, 1937 সনের নির্বাচনে জেতবার আগেও ফজলুল হক মন্ত্রী ছিলেন। কি মন্ত্রিত্ব নিয়েছিলেন? শিক্ষা বিভাগের। তখন যে বিরোধী ছিল আপনার এই যে ভক্তিবাদের কথাই আমি বলছি, এই জন্য বলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন আসনে বসিয়েছি, কোন সমালোচনা করলে লোকে আপনাকে রবীন্দ্র বিদ্বেষী বলে। এখন আমি যে শেরে বাংলা সমালোচনা করি, আপনি বলেন যে আপনি তো ফজলুল হক বিদ্বেষী, কিছু বলা যাবে না। কিন্তু এই বিদ্বেষের পথ যেহেতু আলতাফ পারভেজ দেখিয়ে দিয়েছেন, আমি মহাজ্ঞানী মহাজ্ঞানী যে সেই পথে মানে আমিও স্মরণীয় হওয়ার চেষ্টা করি।